করিয়ে দিচ্ছি আজকে আমাদের সাথে আছেন ফারজানা বিথি আপু। উনি একজন নারী উদ্যোক্তা এবং হচ্ছে একজন সফল বিজনেস ওম্যান। সো আমরা তার সাথে এখন পরিচয় হব, কথা বলবো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আপু, আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আপনি আহ, শুরুতেই কি বলতে চান? আসলে শুরুতে আমরা কথা বলবো আজকে মহান মে দিবস, আপনি নিশ্চয়ই জানেন। জি। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি শুরুতেই যেটা বলতে চাই, যে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মেহনতি মানুষদের আমি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে তাদেরকে আমি স্মরণ করছি। এবং আমি যেটা পাশাপাশি এটাও বলতে চাচ্ছি, আমেরিকার শিকাগো যে শহরে যে যুদ্ধটা হয়েছিল, যেটা এটা প্রতিষ্ঠিত করেছে সারা পৃথিবীব্যাপী যে আজকে দিবসটা, সেটাও কিন্তু একজন নারী করেছিলেন। এটা নিশ্চয়ই আপু জানেন যে একটা নারী। আমরা সকলেই অবগত। জি, আমরা জি, সকলেই অবগত আছি যে এটা আমরা নারীর জন্যই কিন্তু আজকে নারী পুরুষ উভয় কিন্তু উভয় এই 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 দিবসটা দিবসটা পেয়েছি। পেয়েছি এবং জি, আমরা পালন করতে পালন পারছি। করছি। তো অবশ্যই আমরা সেই জায়গাটা থেকে আমরা নারীকে, নারীর সফলতার জায়গাটা থেকে জি, সম্মানের সাথে দেখব। জি। এটাই। অবশ্যই আসলে প্রত্যেকটা শ্রমিক, সেটা নারী হোক পুরুষ হোক, আমাদের জন্য আসলে সবাই একটা সম্মানের জায়গায় আমরা তাদেরকে রেখেছি। তো আপু, যেহেতু হ্যাঁ আমরা শ্রমিক দিবস নিয়ে আমরা সামনে আরো কথা বলবো, কিন্তু শুরুতেই দর্শকদেরকে আপনি একটু বলেন আপু, আপনি কি করছেন এবং আপনি একজন নারী উদ্যোক্তা, আপনি কি নিয়ে কাজ করছেন এবং আপনার শুরুটা কিভাবে হয়েছে? আমি অ্যাকচুয়ালি একজন মফস্বল শহরের একজন নারী উদ্যোক্তা। জি, একদম রুট লেভেল থেকে আমি আসছি। সর্বপ্রথম আমি বলব যে নারী উদ্যোক্তা আমি কোথা থেকে হয়েছি। আমি যখন নারী উদ্যোক্তা হয়েছি আসলে আমি আমার মায়ের কাছ থেকে নারী উদ্যোক্তা হয়েছি। আমার মা কিভাবে কাজ করেছে আমি আমার মাকে ফলো করেছি। সেই জায়গাটার থেকেই আমি হাঁটি হাঁটি পা পা করে আজকে এই জায়গাটায় এসেছি। আমি সফল নারী উদ্যোক্তা হিসাবে আমি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। সেটা হচ্ছে আমি জয়িতা ফাউন্ডেশনের নাম শুনেছেন। জি, সেখানে আমি আছি। তারপরে আমি একজন সফল সমাজ সেবামূলক কার্যক্রম যেটা সেটার সাথে আমি জড়িত আছি। আমি একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে আমি যেহেতু আজকে আপনাদের মাঝে বলতেই হয় জি। যে শাড়িটা পরেছি, এটাও আমাদের নারীদের বাহ, তৈরি করা, নিজেদের তৈরি করা ওকে। পোশাক। তো সবকিছু মিলিয়ে একজন অ্যাকচুয়ালি আমি বলবো একটু ইন্টারাপ্ট করে, আপনার পেজের নাম অবশ্যই আমাদের দর্শকদের সঙ্গে আজকে শেয়ার করবেন। আর আমি বলবো যারা দেখছেন, যেসব আপুরা, যদি শাড়ি ভালো লেগে থাকে আপুর পেজে, যে অবশ্যই এটা আপনারা কিন্তু চাইলেই অর্ডার করে দিতে পারেন। জি, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে যে আমি দেখতে চেয়েছি আসলে সত্যি যে প্রথমে একদিনে তো আমি নারী উদ্যোক্তা হয়ে উঠি নাই। আস্তে আস্তে করে যে একজন নারী কোথায় গিয়ে পৌঁছাতে পারে, যে এটার শেষটা কোথায়? নারীদের আসলে নারীরা চেষ্টা করলে, ইচ্ছা করলে সংসার, সন্তান সবকিছু সামলিয়ে যে একটা নারী সফল হতে পারে, জি, সেটা আমি আমার মাকে দেখে শিখেছি। আমার মা হয়তো হাউস ওয়াইফ ছিল, কিন্তু আমি যেটা দেখেছি যে সবকিছু আসলে সম্ভব এটা করা। আমি আমার সংসার সামলিয়ে, আমি আমার সুই সুতার কাজ করা, জি, আপনার অফিস সামলানো, তারপরে স্টাফ সামলানো, তারপরে হচ্ছে আপনার এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডগুলো করা। তারপরে আমি একজন এই ক্যাটাগরির ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর হতে জি, পেরেছি জি, ইনশাল্লাহ, আল্লাহ সবার দোয়ায়। তো সবকিছু মিলে আমি দেখেছি যে না, আমি সাকসেস হতে হুম, পেরেছি। হুম, নারীরা যদি আমরা মনে করি যে না আমরা পিছিয়ে আছি বা পিছিয়ে থাকছি, এটা কিন্তু না। নারীরা চেষ্টা করলে, ইচ্ছা করলে সবকিছুই করতে সবকিছু। পারে। আপনি যদি মনে করেন যে না আমি ঘরে বসে থাকবো, তাহলে আসলে আমার ঘরে বসেই থাকলে ঘরের চিন্তাটাই থাকবে। কিন্তু আমি যখন চিন্তা করব যে না আমি এই জায়গাটা থেকে আমি এই জায়গা পৌঁছাতে চাই, আমাকে আমার কিছু একটা করতে হবে। কিছু একটা করতে রাইট। হবে, আমাকে স্বাবলম্বী হতে হবে, আমাকে স্বাবলম্বী। নিজের পায়ে দাঁড়াতে হবে। তখন কিন্তু সেই জায়গাটার থেকে ছোট্ট ছোট্ট করে মনে হয় যে আমি যেটা যেভাবে করেছি, এভাবে মনে হয় সামনের দিকে নারীরা যেতে পারে। আর শুধু নারী আর পুরুষ আসলে এটা কোনো ইয়ে না। নারীদের মনে করো যে আমি যদি আমার পরিবারের থেকে সহযোগিতাটুকু না হুম, হুম, পেতাম, তাহলে হয়তো বা আমি এই জায়গাটা আসতে জি, পারতাম না। তো আমার পরিবার আমাকে সহযোগিতা করেছে বিধায় তো সে নারী, আমার পরিবারের পুরুষ বলেন, আমার সন্তান বলেন, পরিবার সবাই বলেন, সবাই আমাকে সহযোগিতা করেছে বিধায় আজকে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। অবশ্যই, অবশ্যই। তো
তো আপু আমি আরো জানতে চাচ্ছি যে আপনি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করছেন, মানে আপনার বিজনেসের ডিটেইলসটা যদি আমাদের আচ্ছা, দর্শকদের সাথে আমি শেয়ার করতেন। দর্শকদের কাছে আমি ডিটেলসটা বলি। একদম সর্বপ্রথম আমি আমার কাজটা শুরু করেছি ট্রেনিং করানো, যে আচ্ছা। বিভিন্ন উদ্যোক্তা হুম হুম। তৈরি করা। মানে আমি একজন উদ্যোক্তা হয়েছি যে শুধু আমার নিজের ভিতরে যে আমি উদ্যোক্তা হয়ে থাকবো সেটা কিন্তু না। কারণ আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যে আমাদেরকে যে একটা রেজিস্ট্রেশন করে দেন, সার্টিফিকেট দেন রেজিস্ট্রেশন করে, সেইটা নিয়ে আমাদের শুধু ওইটা নিয়ে কাজ করতে হয়। আমাদের বিভিন্ন সময় অনুদান বলেন, বিভিন্ন অনেক ট্রেনিং করে আমাদের কাজ শেখান। সেটা সেলাই প্রশিক্ষণ হতে পারে, সেটা হতে পারে আপনার হাঁস মুরগি পালন হতে পারে। বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমরা এটা শিখেছি। শেখার পরে আমরা আবার উদ্যোক্তা তৈরি করেছি। জি। যেমন আমার আন্ডারে 225 জন উদ্যোক্তা কাজ করছে। সেই উদ্যোক্তারা এখন কি করছে, এই কাপড়গুলো সেলাই করছে। আমরা ডিজাইনগুলো করে দিচ্ছি, ওরা কাপড়গুলো সেলাই করছে এবং ওদের কাছ থেকে আবার কাপড়গুলো এনে আমি বাজারজাত করছি। তাহলে কি হচ্ছে, আমি উদ্যোক্তা তৈরি করেছি এবং ওরা স্বাবলম্বী হচ্ছে, ওদের সন্তানদের মানুষ করতে পারছে, ওরাও আবার উদ্যোক্তা তৈরি করছে। এভাবেই কিন্তু আমরা একজন আরেকজনকে এস্টাবলিশ করছি, সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিচ্ছি। এটা তো আমার যে সফলতা, সেটা আমি দর্শকবৃন্দদেরকে বলবো যে আসলে এটা একটা ভীষণ, মানে আমি আমার লাইফের একটা ঘটনা না বললেই নয়। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা। এটা হচ্ছে যেটাকে বলে বাল্য বিবাহ। আর আমি কিন্তু খুব মানে বাস্তববাদী কথা বলতে ভীষণ ভাবে পছন্দ করি। সেটা হচ্ছে যে আমার খুব অল্প বয়স বলতে তখন আমার 15 বছর বয়স ছিল, তখন আমার বিয়ে হয়েছে। আমি পড়াশোনা শেষ করেছি, কিন্তু আমার একটা বেবি, আমার ফার্স্ট ছেলে, ওকে কোলে করে নিয়ে এক হাতে বই হাতে করেছি, এক হাতে রান্না করেছি, আবার ছেলে সামলিয়েছি। সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি যে কিভাবে কি করা যায়। তো হঠাৎ আমাকে একদিন ফোন করলো, টিএনটি ফোনে। আমি তখন আমার মানে আমার ছেলের বাবার বাড়ি, তখন আমাকে ফোন করলো যে বাগেরহাট শহরে, আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট, মোল্লারহাট থানা। তো বাগেরহাটে আমাকে সার্কিট হাউস থেকে ফোন করলো যে ম্যাডাম আপনি একটু আসেন, আপনাকে একটা চেক দিবে। কিন্তু অ্যাকচুয়ালি কি ম্যাডাম, আমি তখন কিন্তু আমি চেক জিনিসটা কি, তখন আমার কোনো এক্সপিরিয়েন্স নাই যে চেক জিনিসটা কি। তখন আমি আমার ড্রাইভারকে বললাম কি, আনোয়ার এই চেকটা কি, আমাকে ফোন করলো কিভাবে কিনা। তখন আমাকে বললো, তার বলবো তুমি তোমার স্যারকে বলো না, এটা টাকা পয়সা লেনদেনের ব্যাপার যদি হয় তো বলো না, আমি যাবো, আমি চেকটা নিব। যাই হোক, আমি সার্কিট হাউসে গিয়েছি, 30,000 টাকা দিয়েছে আমাকে। 30,000 টাকাটা নিয়ে আমার ড্রাইভারকে নিয়ে আমি টাকাটা ভাঙিয়ে ওকে বললাম চলো খুলনা নিউ মার্কেটে যাই। খুলনা নিউ মার্কেটে গিয়েছি। খুলনা নিউ মার্কেটে গিয়ে আপনার অনেক শপিং করেছি। আমার কাছে মনে হচ্ছে 30 লক্ষ টাকা সমান। 30,000 টাকা মানে 30 আর লক্ষ। তখন যেহেতু বয়স কম ছিল। তো যাই হোক, ভীষণ একটা রহস্যময়। আমি ওই শপিং টপিং করে চলে আসছি। আসার পরে 4 মাস পরে আমাকে একটা চিঠি আসছে, ফোন করেছে। হ্যাঁ, ফোন করে জাতীয় মহিলা সংস্থা থেকে ফোন করেছে যে আপনাকে এই টাকা প্রতি মাসে মাসে শোধ করতে হবে। এখন তো আমি তো পুরো হতাশ, আমি এটাকে কিভাবে, আমি একজন হাউস ওয়াইফ, আমি কিছু করি না, আমি কিভাবে টাকা শোধ দিব। আমার আম্মুকে জানালাম যে আম্মু এটা না, এটা কি করতে হবে। তখন আমার আম্মু জীবিত ছিল। তখন বলে কি, মা তুমি চিন্তা করো না, আমি মানে প্রতি মাসে মাসে আমি এটা শোধ করো, কাউকে বলো না। আমি আম্মু ঠিক আছে, আমি কাউকে বলবো না। তো এই যে যে আমাকে আমার ভিতরটা কাজ করেছিল যে আমি যে আমাকে 30,000 টাকা কেন দিয়েছিল, এটা জানার যে আমার একটা ভীষণ ভাবে ইয়ে মানে আগ্রহ তৈরি হলো যে কোন অফিস থেকে দিয়েছে, জাতীয় মহিলা সংস্থা। আমি ওখানে যাব। ওখানে গিয়েছে, আমাকে 30,000 টাকা আপনারা কেন আমাকে দিয়েছিলেন। তখন বললো যে এটা তো আপনি কি ট্রেনিং করেছেন। আমি জি করেছি। কিসের পরে করেছেন, হাঁস মুরগি পালনের পরে করেছেন। তো আপনি তো এটা ট্রেনিং করে আপনাকে ওইটা তৈরি করে আপনাকে আরো উদ্যোক্তা তৈরি করতে হবে। তখন আমি বললাম কিভাবে করতে, বলে আপনি একটা রেজিস্ট্রেশন করতে হবে মহিলা শিশু বিষয়ক। তো এই যে যে উদ্যোক্তা শুরু আমার 2004 সাল থেকে আজ হচ্ছে 2025 সাল পর্যন্ত, আমি ভীষণভাবে, প্রথমে বললাম না যে কেউ আসলে এক ধাপে অনেক উপরে উঠতে পারে না। আপনি কিন্তু আপু আপনি কি পারবেন যে একটা সিঁড়ি থেকে 5টা সিঁড়ি উপরে উঠতে? এটা কেউ পারে না। কিন্তু আসলে একটা একটা বেয়ে তখন উঠতে হয় এবং ওটার ভিতর যে আনন্দ, আর আপনি যদি এক ধাপে যদি 5টা সিঁড়ি বেয়ে এক ধাপে অনেক উপরে উঠতে যান, ওটার ভিতর কিন্তু সুখটা আমি খুঁজে পাই না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো ওখান থেকেই কিন্তু আমি আসলে সফল একজন নারী উদ্যোক্তা হতে পেরেছি। এটা আমার জীবনে 15 বছরের একটা অভিজ্ঞতা যে আমি কিভাবে অল্প টাকা নিয়ে কিভাবে সামনের দিকে যেতে হয়, কিভাবে সবাইকে সামলিয়ে পরিবারকে খুশি রেখে, হ্যাঁ, আনন্দের ভিতর রেখে সামনের দিকে যাওয়া।
এটা আমি ইনশাল্লাহ সফলতার সাথে করতে পেরেছি। চমৎকার একটা গল্প শুনলাম। যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন, তারা হচ্ছে ইন্সপায়ার হবেন, যে যারা উদ্যোক্তা আছেন তারাও অবশ্যই ইন্সপায়ার হবেন যে কিভাবে অল্প পুঁজি নিয়ে আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আমরা চাইলেই কিন্তু চেষ্টা করলে একজন সফল উদ্যোক্তা হিসেবে কিন্তু সবার সামনে নিজের পরিচয়টা তুলে ধরতে পারবো। তো আপুর এই গল্প থেকে কিন্তু আমরা ভাই এটা যে নারী শিখতে উদ্যোক্তা পারছি লিখছেন না, এটা একটা ভালো আচ্ছা, তো ফন্ডে আপু লিখতেন, আমি এটা আরো কেমনটা জানতে লাগতেছে চাচ্ছি না? যে আজকালকার যুগে তো নারী পুরুষ বলে কথা নেই, উদ্যোক্তা তো সবাই হতে পারে, রাইট? তো আমরা জানতে চলতেছে চাচ্ছি তো যে ভালো। আজকাল যারা আছেন, যেসব ছেলে মেয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, হ্যাঁ মাস্টার্স কমপ্লিট করছে, এবং ভালো ভালো তারা ডিগ্রি অর্জন করেও দেখা যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত এখানে তো চাকরিটা আমি তারা কাটছিট পাচ্ছে করতে না, পারি না। সেই ক্ষেত্রে কি আপনি বলবেন তাদেরকে চেষ্টা করা উচিত উদ্যোক্তা হওয়ার জন্য? আমি মনে করি যে এখন যে ডিজিটাল যুগ, জি, যে ডিজিটাল যুগে যে বুঝতে পারছি। আপনার চাকরি করলে শুধু একটা নিয়মের ভিতরে থাকতে হবে যে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে 9টা থেকে আমাকে 5টা পর্যন্ত অফিস করতে হবে, 5টার ভিতরে বাসায় এসে তখন আমাকে বুঝতে পারছি। কি এটা করতে কি হবে, প্যানেলে বসাই করা যেত আগামী না? দিনের জন্য প্রিপারেশন নিতে হবে বা রেস্টে চলে যেতে হবে। কিন্তু যদি একজন নারী উদ্যোক্তা হয়, সে চিন্তা করে যে আমি থাক, নারী আপনি উদ্যোক্তা করতেছেন বা তো। পুরুষ উদ্যোক্তা, সে নারী পুরুষ আপনি উভয়ই শেষ হতে তো, পারে। একজন শেষের দিকে না উদ্যোক্তা আমি প্রায় বলবো, 12 আর কয় মিনিট সে আছে। যদি উদ্যোক্তা হতে আমরা কথা চায় বলছি সব রেকর্ড হবে তাহলে নাকি? তার কিন্তু সর্বক্ষণ কিন্তু মাথায় কাজ করবে যে আমি এই কাজটা করব, আচ্ছা দেখেন এবং কতদূর কিসের কি পরে দাঁড়ায়, কাজটা তারপর করব, দেখতেছি। তার মাথায় কিন্তু সবসময় এটা থাকে। আসলে একজন আমরা বলে আবার উদ্যোক্তার কাজ শেষ তো বাসার দিকে যাবো এখন আবার। খেয়াল রাখা রাখতে উচিত, হয়, রাখতে হয়। এবং সেটা হচ্ছে তার ব্র্যান্ডিং নিয়ে, তার প্রোডাক্ট Product নিয়ে, সে নিয়ে। কিভাবে প্রমোশন করবে, তার কর্মচারীদেরকে সে কিভাবে কিভাবে সামনে সামনের দিকে পরিচালনা নিয়ে যে করবে, পরিচালনা করবে, তাদের এটাই। মাস শেষে তাদের একটা স্যালারির ব্যাপার থাকে। আসলে একজন Yes. উদ্যোক্তা কিন্তু অল ইন All in all, yes. রাইট। হ্যাঁ, বলেন আপনি। জি, না, বলছি, আমি বলছি। যেটা বলছি যে আপনি যেটা বলছেন আপনার সাথে আমিও একমত যে যে উদ্যোক্তা হবে হুম, হুম। সে কিন্তু ওই অফিসে যাবে, বাবা, কালকে অফিসে তার ওই আসবেন? চেয়ারটা পর্যন্ত সীমাবদ্ধতা, জি। চেয়ারটা পর্যন্ত সীমাবদ্ধতা, যে আমার এই চেয়ারটা এই পর্যন্তই, আর তার যে বস ওই পর্যন্তই সীমাবদ্ধতা। ও, আপনি তো রবিবারে কিন্তু আসবেন। একজন উদ্যোক্তা কিন্তু সে সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারেই না থাকতেই সে। পারে না। জি। সে কিন্তু, আমি মনে করি যে আমি যেখানে বসি, আমি না বস, জি, আমি না একজন, আমি সবকিছুই, সবকিছু। আমি সবকিছুই দেখছি, যে আমি দেখা যাচ্ছে যে আমি মাঝে হ্যাঁ, মাঝে হ্যাঁ। সেলাই করতেও যাচ্ছি, মাঝে মাঝে বসের চেয়ারেও বসছি, এটাই কিন্তু নিয়ম, হ্যাঁ, এটাই কিন্তু করা product উচিত। collection যদি করছি। আপনি সামনের দিকে যেতে চান, ভালো কিছু করতে চান, তাহলে কে কর্মচারী কে মালিক ওইটা ভেদাভেদ করে না দেখে যদি আপনি যেতে চান, তাহলে একদম সফল একজন নারী উদ্যোক্তা হওয়া যায়। যেটা আপনি বাইরের দেশে, আমাদের কোথায় যাবো? 4.5 ঘন্টার পথ, আপনি চায়নায় দেখবেন, যাবেন দেখবেন ওখানে দীর্ঘ বছর আমার বিজনেসের পারপাসে হোক, উদ্যোক্তা হিসাবে হোক, আমি বিভিন্ন প্রোডাক্ট এনে দেখেছি। ওখানে আমি গিয়ে দেখেছি যে চায়নায় আপনি কখনো দেখবেন না যে কে বস কে কর্মচারী, এটা কোনো ইয়ে নাই। আপনি যাচ্ছেন, ও একটা সেকেন্ড আপনাকে বসিয়ে রাখবে না, কারণ ওনারা যদি বাইরে থাকেন, বস যদি বাইরে থাকেন, দেখা যাচ্ছে যে অফিসের যে স্টাফ তাকে বলে যে তুমি এটা দেখো কি বিষয়টা আসছে, তুমি এটা সাকসেস করো, তাদের সাথে কথা বলে ইয়েস নো একটা জানিয়ে দাও। তো এই যে আমাকে সময়টা নষ্ট হচ্ছে না, এটা আমার সাথে সাথে আমি মানে হয় আমার কাজটা তাদের সাথে কথা বলে আমি করে আসতে পারছি, আর যদি তাদের সাথে না হচ্ছে আমি চলে আসছি। এই যে একটা ইয়ে, কিন্তু আমি মনে করি যে এটা উদ্যোক্তা হিসাবে আমি মনে করি এটা রেফার করি বেশি, যে উদ্যোক্তা হিসেবে থাকাটাই আমি মনে করি ভালো। আর চাকরি ঠিক আছে, আসলে চাকরি যে সবাই করতে পারবে, এই নসিবে যে সবার চাকরি থাকবে এটাও না। আমি চাকরিটাকেও ছোট করে দেখছি না, চাকরিটাকেও আমি অনেক বড় করে দেখছি। সেটা এক ধরনের জীবন, আর উদ্যোক্তা হয়ে তৈরি হওয়া আর এক ধরনের। এটার ভিতরে একটা স্বাধীনতা আছে, আর ওটার ভিতরে আবার অন্য আর এক ধরনের স্বাধীনতা আছে। তা আমি মনে করি যে আমি একজন নারী উদ্যোক্তা হিসাবে আমি বলবো যে আসলে একটা উদ্যোক্তা, একজন উদ্যোক্তা হয়ে এই সামনের দিকে বুঝতে পারছি যে এত বড় ভিডিও ভাই কাটতে তো 2 ঘন্টা লাগবে যদি আমি কাটা শুরু করি। ভালো আমি বলবো যে একজন নারীকে অবশ্যই তার সব মানে উদ্যোক্তা হিসেবে তৈরি হওয়া উচিত। কারণটা হচ্ছে কি যে আপনি দেখেন আপনার বাবা মা যখন আপনাকে পড়াশোনা করায়, একটা জায়গায় নিয়ে যায়, আপনি ভেবে দেখেন যে আমি সব বিষয়ে দেখবো, আর ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখবো যে এখনকার ছেলে মেয়েদের পড়াশোনা করাতে কিন্তু
অনেক অর্থ প্রয়োজন হয়, ভালো জায়গায় পড়াতে হোক বা যেখানেই পড়া, সবকিছু মিলে একজন নারী যখন তার বিয়ে হয়ে যায়, সবাই তখন চিন্তা করে কি যে নারীর বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, তার আর কোনো কাজ নেই। কিন্তু না, এখন অ্যাকচুয়ালি কি ডিজিটাল যুগে এটা হওয়া উচিত না, এই মানসিকতাটা নিয়ে থাকা উচিত না। একজন নারী ঘরে বসেও কিন্তু ঘরে বসে থেকে নারী উদ্যোক্তা হতে পারে, পরিবারকে সময় দিতে পারে, অনেক অনেক। সন্তানকে আমি সময় বললাম দিতে না যে পারে। একই কথা আমি বারবারই বলছি যে ডিজিটাল যুগ এখন, এই যে যে আপনার এটার ভিতরে কিন্তু অনেক কিছু অনেক আছে। কিছু আছে। এই যে ডিভাইসটা, হ্যাঁ, এই ডিভাইসটা এমন ভাবে তৈরি করেছে আপনাকে এই রুমের ভিতর থেকে বাইরেও যেতে হচ্ছে না। আপনি ঘরে বসেই আপনি একজন নারী কিন্তু আপনার যে অনেক হায়ার এডুকেটেড হতে হবে সেটাও কিন্তু না। আপনি কম শিক্ষায় মানে আপনি একদম লেখাপড়া জানেন না, জাস্ট ডিভাইসটা আপনি পরিবারের কাছ থেকে একটু শিখে আপনি ঘরে বসেই কিন্তু আপনি শিখতে পারছেন যে আমি কিভাবে একজন নারী উদ্যোক্তা হবো, কিভাবে আমি ই কমার্স শিখবো, হ্যাঁ, কিভাবে আমি সামনের দিকে এই এই কোন প্রোডাক্টের পরে কাজ করলে আমি ভালো কিছু মানে সফলতার দিকে যেতে পারবো। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আমি এটা মনে করি যে একজন নারী উদ্যোক্তা ঘরে বসে, মনে করেন যে আমার পরিবার, আমার বাবা মার কথাই বলি, আমার পরিবারের আত্মীয় স্বজনের কথা বলি, যে আমাকে মানুষ করে বিয়ে দিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি চলে গিয়েছি, সেজন্য কি আমার বাবা মার প্রতি আমার কি কোনো দায়িত্ব থাকবে না? আমার কি কোনো ইচ্ছা থাকবে না যে আমি আমার বাবা মাকে আমি এটা করি, আমার ছোট একটা বোন আসছে বা আমার আত্মীয় স্বজনকে আমি এটা করি, বা আমি আমার সন্তানদেরকে আমার স্বপ্নের মতো একটা জায়গায় পৌঁছে দিই। শুধু যে একটা বাবার সব দায়িত্ব থাকে কিন্তু না, একটা মারও কিন্তু একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। আর আর ওটাও আমি বাদ দিলাম, আমি যে একজন নারী উদ্যোক্তা হয়ে তৈরি হয়েছি, আমারও তো একটা স্বপ্ন থাকতে পারে, আমারও তো একটা ইচ্ছা থাকতে পারে যে আমার এখন এটা খুব ইচ্ছা করছে, আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে। সেটা যদি আমার হাজবেন্ডের সামর্থ্য না থাকে, আমার পরিবারের কারো, সেটা দেখা যাচ্ছে আমি যখন নারী উদ্যোক্তা হয়েছি তখন তো আমার একটা কিছু দিয়ে আমি 10 জনকে সহযোগিতা করতে পারছি, নিজেও আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করছি, সাপোর্ট আমার করতে, হাজবেন্ডের হ্যাঁ, অনেক সময় খারাপ সময়ও আমরা পাশে দাঁড়াতে পারছি। যেমন আমি আপনাকে বলি, আমি একটা প্রতিবন্ধী স্কুল করেছি, আমি একটা প্রতিবন্ধী স্কুল করেছি আমার এলাকায়। ওখানে 550 স্টুডেন্ট আছে, উপস্থিত আছে থাকে প্রতিদিনই আপনার প্রায় 50 প্রতিবন্ধী, তো বিশেষ শিশু এরা হয়তো 70 জন এভাবে থাকে। আমার 12 জন টিচাররা আছে, তো সবকে আয়াসদের, তো এদেরকে এখন আমি এমপিভুক্ত করতে পারি নাই। কিন্তু আজকে যদি মনে করেন যে আমি আমার নিজের থেকে নিজের অর্থায়নে ওদের পাশে দাঁড়িয়েছি, সরকারি কোনো অনুদান আমি এখনো পাইনি। তো কারণ আমি আমার যতটুকু পারি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। তো আজকে যদি আমি নারী উদ্যোক্তা না হতে পারতাম, এই জায়গাটা না দাঁড়াতে পারতাম, তো আমি কতটুকু সাপোর্ট আমার পরিবারের কাছ থেকে, মানে আমার মানে হাজবেন্ডের পরিবারের কাছ থেকে আমি পেতাম, আমার সন্তানদের কাছ থেকে আমি কতটুকু সাপোর্ট পেতাম, ভাই বোনদের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেতাম। কিন্তু আজ আমি একজন সফল নারী উদ্যোক্তা হতে পেরেছি বিধায় আজকে আমি ওদেরকে একবেলা কিছু টিফিনের ব্যবস্থা করতে পেরেছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে বলতে চাই বেশি বেশি করে আপনারা কমেন্ট করতে পারেন, চাইলে আপনাদের কোনো প্রশ্ন থাকলেও কিন্তু আমাদেরকে করতে পারেন। আর আমাদের কথা, আমাদের গল্প কিন্তু জমে উঠেছে, আমরা সামনে আরো অনেক কথা বলবো, আপুর কাছ থেকে জানবো, আপুর কাছ থেকে শুনবো। তো আপু, আমি আরো জানতে চাচ্ছি যে একজন উদ্যোক্তা হবার সুবিধা কি আছে, আপনি কি মনে করেন যে হ্যাঁ এই এই সুবিধাগুলো একজন উদ্যোক্তা হলে আছে? আমি মনে করি যে একজন উদ্যোক্তা হিসেবে সুবিধাটা আপনার অনেক বেশি। ওই যে আবার সেই পিছনে ফিরে যেতে হচ্ছে, যে জব করলে আপনার একটা বাধ্যবাধকতা থাকে যে আমাকে তার কথা মতো চলতেই হবে, কাজ করতেই হবে, তার মানে কথা না শুনলে। কিন্তু নারী উদ্যোক্তা হলে আসলে সফলতা হোক আর যাই হোক, একদিনে তো আর সফলতা হবে না, আস্তে আস্তে করে। তো নারী উদ্যোক্তা হতে গেলে যেটা যেটা আপনি প্রশ্নটা বলছেন যে সুবিধাটা, সুবিধাটা হচ্ছে কি, যে মনে করেন যে আমার এখন আমার 100 পিস শাড়ি করতে আপনি অর্ডার দিয়েছেন, সাপোজ আপনি আমার এই শাড়িটা আপনি 100 পিস অর্ডার দিয়েছেন, কত দিনের ভিতরে অর্ডার দিয়েছেন, আমি একজন নারী উদ্যোক্তা। বাট আপনি যদি কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় আপনি এটা অর্ডার দেন, সেটা শুধু শাড়ি না, যে কোনো প্রোডাক্ট হতে পারে,
কিন্তু তারা একটা ধরার কথা একটা নিয়ম ইয়ে করে দেবে যে এই নিয়ম মানে আবার এই সময়ের ভিতরে আপনাকে দিতে হবে এইটাই। কিন্তু আপনি যখন একজন নারী উদ্যোক্তাকে আপনি এইটা অর্ডারটা করবেন, তখন কিন্তু আপনি আপনার ডিজাইনে দিবেন, আপনার মনের মাধুরী দিয়ে আমাকে দিবেন, আমিও কিন্তু আমার মনের মাধুরী দিয়ে আমি আপনাকে কিন্তু বলতে পারছি যে আপু আপনি যেহেতু এটা ডিজাইনটা দিয়েছেন, এখানে আমি একটু সিকোয়েন্সের কাজ করে দিই বা এখানে সুতার একটু কাজ করে দিই, এইভাবে করলে ভালো হয়, তখন কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলেন আমার কথাটা। কিন্তু গভর্নমেন্ট মানে এইভাবে কিন্তু করবে না, আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবে না। তো নারী উদ্যোক্তা হিসাবে কিন্তু আসলে যেটা বললেন যে সুবিধাটা, আমি মনে করি যে অনেক সুবিধা, অনেক সবথেকে বড় সুবিধা হচ্ছে আমি মনে করি যে আমি নারী উদ্যোক্তা হয়ে যেটা সমাজের মানুষের জন্য করতে পেরেছি, অসহায় মা চাচিদের জন্য করতে পেরেছি, আরো 10 জন নারীদেরকে কর্মসংস্থান করতে পেরেছি, জায়গা দিতে পেরেছি, এটাকেই আমি মনে করি যে আমি চাকরি করলে হয়তো বা আমি এই জায়গাটা যেতে পারতাম না, করতে পারতাম না। আসলে উদ্যোক্তা হলে এখন অনেক এগিয়ে গেছে আমাদের সবকিছু, আমাদের সবকিছুই আমরা এখন অনেক এগিয়ে, আমাদের দেশ বলেন বা আমাদের যত মোবাইল যেটা বললেন আমাদের ডিভাইসটা, আসলে এটার জন্য আমরা ঘরে বসে পরিবারকে প্রপার সময় দিতে পারছি। লাইক অফিস করলে তো যাবো, আপনার কথায় যেতে হবে, সকাল 9টায় বের হয়ে গেলে আমার একদম ধরা বাঁধা হিসেবে আমার সন্ধ্যায় বাসায় ফিরতে হচ্ছে, ইচ্ছে করলেও আমি আসতে পারছি না। কিন্তু একজন নারী উদ্যোক্তা এই যুগে এসে ঘরে বসেই কিন্তু পরিবার পরিজনকে সময় দিয়ে তার বিজনেসটাকে সে বিল্ড আপ করতে পারছে। হ্যাঁ, একটা সময়ে তার টোটাল কনসেন্ট্রেশনটা হয়তো দিতে হচ্ছে বিজনেসে, কিন্তু দিন শেষে সে তার পরিবারকে সময় দিতে পারছে। অবশ্যই আজকে যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন উদ্যোক্তা কিন্তু হলে অনেক সুবিধাই আসলে আছে। আর আমরা অবশ্যই বলবো চাকরিও যদি কেউ করে থাকেন, চাকরির পাশাপাশি কিন্তু চাইলে আপনারা একজন উদ্যোক্তাও হতে পারেন, তাই না? কারণ হচ্ছে অফিস টাইম শেষ করেও কিন্তু এখন অনেকেই অনেক বিজনেস করছে, সেটা পুরুষ হোক নারী হোক উভয়ই কিন্তু সবকিছুই চালিয়ে যাচ্ছে। তো আমরা আরো আপুর সাথে গল্প করব। তো আমি বলতে চাচ্ছি যে আপু, আমরা আর একটু আজকে শ্রমিক দিবস, এই টপিকে যদি একটু আসি আপু, সেটা হচ্ছে যে অনেক নারী শ্রমিক আছে আমাদের সমাজে, আসলে তাদেরকে আপু আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে আসলে আমার একটু যেটা কষ্টই, যেহেতু একটা নারী শ্রমিক যখন আমরা কাজে নিয়ে আসবো, তখন কিন্তু মনে করেন যে যখন একটা কনস্ট্রাকশনের কাজ হয়, একটা বিল্ডিং এর ইট ধোয়া হোক, আপনার পাথর ধোয়া হোক, সিমেন্ট বালি মাখানো হোক, যেটাই হোক না কেন, তখন কিন্তু ওই নারী শ্রমিকটা যে কাজ করছে, সেটা মাটি কাটা হোক, পুরুষ শ্রমিকটাও কিন্তু সে একই কাজ করছে, একই কোদাল দিয়ে কিন্তু সেও মাটি কাটছে, আবার নারী শ্রমিকটাও কিন্তু সে একই কাজ করছে। কিন্তু যখন ইটটা ভাঙছে, সবকিছু মিলে কিন্তু আবার দেখবেন যে একটা পুরুষ শ্রমিক কিন্তু যখন কাজ করতে যাচ্ছে, সে কিন্তু তার সন্তানটাকে কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে না, কিন্তু ওই যে মা, এই যে নারীর সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু পৃথিবীর কোনো কিছুর সাথে থাকে না। আপনি দেখেন বিশ্বের কোনো কিছুর সাথে আছে কিনা, বাবাকে আমরা রেসপেক্ট করি অনেক, কিন্তু এই যে মায়ের যে নারীকাটা ধন, এটা কিন্তু ইচ্ছা করলে সন্তানটাকে রেখে আসতে পারে, কিন্তু সে কিন্তু তা করছে না। সে কিন্তু তার কাজের জায়গাটা থেকে সে তার সন্তানটাকে কাঁধে করে নিয়ে বসিয়ে রেখে সে কোথাও করছে, হাতুড়ি দিয়ে ইট ভাঙছে, ইট ধরছে, সবকিছুই করছে, কতটা ঝুঁকি নিয়ে করছে, হয়তো রোদের ভিতরে সন্তানটাকে শুয়ে রাখছে, সবকিছু। কিন্তু যখন বেতনটা যখন নিতে যায়, তখন কিন্তু দেখেন বেতনটা কিন্তু সমান হয় না, এখনো আদৌ পর্যন্ত হয় নাই, আমার জানা মতো আদৌ পর্যন্ত সমান হয় নাই। কারণ ওই যে একই কথা, একই জায়গা, যে তুমি তো নারী, তুমি কি এতগুলো ইট বইতে পারছো, তুমি কি এত ঝুড়ি বই, আরে বাবা সে তো বয়েছে, সে তো ইট ভেঙেছে, তুমি হয়তো 20টা ভেঙেছো, সে তো 10টা ভেঙেছে তো, কিন্তু তাকে সমান সে মূল্যায়ন করা হবে না কেন? কিন্তু এই কেন জবাবটা দিতে দিতে তো আমরা মে দিবস পালন করে যাচ্ছি, ওই যে একটা দিনে ওই যে আন্দোলন,
সেই আন্দোলনে আমরা করেই যাচ্ছি, কিন্তু আমরা কতটুকু সাকসেস হতে পেরেছি এটাই তো হচ্ছে বড় প্রশ্ন। কি কি অসুবিধাগুলো আছে এখন আপনি গার্মেন্টস শ্রমিকদের দেখেন, বিভিন্ন জায়গায় নারী শ্রমিকদের দেখেন যে তারা কতটা মূল্যায়ন পাচ্ছে, তাদেরকে কতটা মূল্যায়ন করা হচ্ছে, আর একটা পুরুষ শ্রমিকদের দেখেন কিভাবে একজন নারী তার পার্সোনাল হাইজিনও মেনটেন করতে কিন্তু পারছে না। লাইক তারা কাজ করছে, তাদের ওয়াশরুমের যে ব্যাপারটা, এখানে তো তারা আরো অনেক 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 আছে। আমি জানি না, আমি অনেক ফ্যাক্টরিতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, আমি দেখেছি। তো আমি সেই নারী শ্রমিকদেরকে আমি দেখেছি যে আসলে তারা তো বিভিন্নভাবে নির্যাতিত হয়, হয়তো প্রকাশ করতে পারে না। একজন নারী পুরুষ যখন কাজ করে, ওই যে প্রকাশ করতে পারে না, তার একটা ভয় থাকে, আমি যদি প্রকাশ করি আমার তো চাকরিটা থাকবে না, আমি কালকে আমার পরিবারকে নিয়ে আমি কি খাবো, আমার সন্তানটার মুখে আমি কি তুলে দিব, আমার বাবা মার জন্য আমি কি পাঠাবো এখান থেকে। তো সবকিছু মিলাই আসলে একটা নারীর দুঃখ, একটা মার দুঃখ যদি কেউ যদি বোঝার চেষ্টা করতো। আমরা বলি মা আমাদের পৃথিবীর স্বর্গ, বলি আমরা মা আমাদের অনেক কিছু বলি, কিন্তু আসলে সেই জায়গাটা, সেই নারীকে আমরা কতটুকু সম্মানের জায়গাটা আমরা রাখি বা দেখি। ওই যে বললাম যে ওই একটা দিন মে দিবস, কিন্তু তারপরে মে দিবসের পরে এই মে দিবস আমি মনে করি যে এই দিনটায় নারীকে কিভাবে আরো, যেহেতু একটা নারী তো এই মে দিবসটা করেছে, এই মে দিবসে এইভাবে নারীদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে সম্মান করা যায়, সম্মানিত করা যায়, আমি মনে করি সেটা আরো দেখানো উচিত। যে এই দিনটায় নারীদেরকে সামনে সারিতে বসিয়ে রেখে তাদেরকে অন্তত একটা হলেও ফুল দিয়ে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায়, যেমন আমি আমার জায়গাটায়, সেই জায়গাটা অন্তত কতজন আছে আমার ওখানে নারী, আমি মনে করি যে আমার এখানে 40 জন আছে। আচ্ছা 40 জন আছে, তোমাদেরকে একটা মিষ্টি খাওয়াই, তোমাদের একটা ফুলের শুভেচ্ছা দিই। এই যে একটা আনন্দ, ওরা কিন্তু টাকা পেয়ে এতটা আনন্দিত হতো না, যে এই যে আমাদেরকে সম্মান করেছে, এটাই কিন্তু অনেক বড় কিছু, কিন্তু আমরা কতটুকু করতে পারছি। আমি বলবো আজকে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে নারীদেরকে নিয়ে, আপনি শ্রমিক যারা নারী আছে তাদেরকে নিয়ে কি কিছু বলতে চান, যারা ওনার আছেন বিভিন্ন ফ্যাক্টরি বা যাদের আন্ডারে নারী শ্রমিকরা কাজ করছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আমি অবশ্যই বলতে চাই, কারণ হচ্ছে যে যারা বড় বড় ফ্যাক্টরির মালিক আছে, ইন্ডাস্ট্রিয়াল মালিক আছেন যারা, এখন আমাদের দেশটা খুব ভয়াবহ অবস্থা, ইন্ডাস্ট্রি বলতে গেলে বন্ধের দিকেই চলে যাচ্ছে। প্রতিদিনই দেখেন যে কোনো না কোনো ঝামেলা হচ্ছে, আর বিশেষ করে দেখবেন যে ঈদ যখনই আসে তখনই একটা প্রবলেম সৃষ্টি হয়, তাদের বেতন বোনাস সবকিছু মিলে। তো একটা নারী আপনি দেখেন কত দূর দূরান্ত থেকে তারা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করতে আসে, তাদের অনেক বড় স্বপ্ন থাকে যে বেতনটা পেলে তারা পরিবারকে দিবে। কত টাকা সেই সকাল থেকে 7টা থেকে আপনার মানে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত, তো যে টাকাই পাক না কেন, এদেরকে আমি যারা মানে আমার আজকে কথাগুলো শুনছেন, যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল মালিক যদি এটা অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি তো বলবেনই, আমিও বলছি যে যারা আজকে আমার এই কথাগুলো শুনবেন, যারা অনেক শ্রমিকদেরকে নিয়ে পরিচালনা করে আপনাদের প্রোডাক্টটা দেশের বাইরে মানে পরিচিতি করছেন, যে বাংলাদেশের একটা প্রোডাক্ট, এবং প্রোডাক্টটা তৈরি আপনি করছেন না, করছে আপনার শ্রমিকরা, এবং নারী শ্রমিকরা কিন্তু বেশি কাজ করে আমি দেখেছি এই এই কাজগুলোর ভিতরে। তো এই নারী শ্রমিকদের একটু সম্মান করবেন, প্লিজ। আপনাদের কাছে বলবো যে ওরা যেন সময় মতো বেতনটা পেয়ে ওদের সন্তানের বাবা মার মুখে যেন একটু খাবার দিতে পারে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে, আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনাদেরকে এইটা বলবো। যারা আছেন ওনার, তারা নিশ্চয়ই আপুর কথাগুলো শুনেছেন, এবং আমাদেরও একই চাওয়া, একই পাওয়া, সব সেক্টরে আসলে নারীদেরকে একটু মূল্যায়ন করা উচিত, সম্মান করা উচিত। আসলে একটু না, সমান ভাগেই তাদের সম্মান করা উচিত। বিশেষ করে যারা নারী শ্রমিক আছে, তারা অনেক দিক থেকে অবহেলা তারা সহ্য করে। তো আমরা আসলে একজন নারী হয়ে অবশ্যই চাইবো যে তারা যেন তাদের প্রাপ্য পাওয়াটুকু যেন তারা পায়। আজকে শ্রমিক দিবসে আমাদের এটাই চাওয়া থাকবে সবার কাছে।
আচ্ছা আপু, তো এখন আমরা নারী উদ্যোক্তার এই টপিকে চলে আসি। আপনার যে কর্মসংস্থানটা আছে এখানে কি শুধু নারীরাই কাজ করছে না পুরুষরাও আছে? নারীদের পাশাপাশি পুরুষরাও কাজ করছে, যেহেতু এমব্রয়ডারি যে কাজগুলো করে সেখানে পুরুষরাও করছে। তো আমি সমান চোখেই দেখি, কারণ হচ্ছে যে নারী পুরুষ যে বলেছি সমানভাবেই দেখা উচিত। কারণটা হচ্ছে কি, যখনই কাজের জায়গাটা আমি দেখতে যাব তখন নারীকে যদি আমি বেশি ইয়ে করি, যে প্রায়োরিটি দেই আমার পুরুষটাকে, তখন দেখা যায় যে ওখানে আমি যখন চলে আসবো তখন ওখানে একটা দ্বন্দ্ব হতে পারে। সবকিছু মিলিয়ে তখন ওই যে নারীদেরকে যে বেতন, আমার পুরুষ সেও তো এমব্রয়ডারি কাজ করছে, সেও তো সেলাই কাজ করছে, সমান কাজ করছে। তো এই জন্য আমি মনে করি যে আমার যে স্যালারিটা আমি সমানভাবে ওইভাবে দিচ্ছি, আপনার বোনাসটা যেটা আমি সমানভাবে দিচ্ছি। তারপর তাদের যে সম্মানটুকু, নারী পুরুষ আমি তাদেরকে সেই জায়গাটাই সমান করে আমি দিচ্ছি। কিন্তু তারপরে আমি ব্যক্তিগতভাবে আমি আমার জায়গাটা থেকে কেন জানি আমি নারীদের প্রতি আমি ভীষণ ভীষণভাবে দুর্বল, খুবই দুর্বল। কারণ আমি চাই না, আমি নারীর টানে আমি কেন যেন বারবার ছুটে যাই। আমার বিধবা কিছু মা চাচিরা আছে, দাদিরা আছে, আমি আসলে আবেগে আমার খুব চোখে পানি চলে আসে। আমি জানি যে আমার মা বিধবা হয়েছিল খুব অল্প বয়সে। তো সেই জায়গাটা থেকে আমি জানি যে তারা একটা নারীরা কতটা অসহায় হতে পারে। যে একটা নারী কিন্তু দেখেন, যখন মানে বাবার ঘরে থাকে তখন কিন্তু সেই বাবাকেই বলতে পারে যে বাবা এটা না এটা, তাই না? যখন স্বামীর ঘরে যায় তখন কিন্তু স্বামীকেই বলতে পারে, যখন স্বামী থাকে না তখন কিন্তু তার পৃথিবীতে কিছু থাকে না। তো আমি আমার জায়গাটা থেকে আমি যেটা করি, আমি ছোট ছোট নারীটারে আমার সেই বিধবা মায়েদের কাছে চলে যায়, চাচিদের কাছে চলে যায়, তাদের কাছে গিয়ে তাদের ঘরে ঘরে গিয়ে আমি জানতে চাই তোমরা কি খেতে ইচ্ছে করে, তোমরা কি পড়তে ইচ্ছে করে। তাদের চাহিদা কিন্তু খুবই সীমিত, ভীষণ সীমিত, খুবই। তখন আমাকে বলে মারে আজকে হাটবার না, ওই হাটের সন্দেশ পাওয়া যায়, একটু খাওয়াস তোমাকে, এইটুকু বলে। হ্যাঁ মারে আমার না খুব এই মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, এইটুকু। কত যে খুশি এটা আসলে। বিশেষ করে নারীরা, যেটা নারীদের আমি এটা মানে নারী পুরুষদেরকে ছোট করে আমি বলবো না। পুরুষরা মনে করেন যে বিভিন্ন জায়গায় তারা দাওয়াত পায়, বিভিন্ন প্রোগ্রামে যায়, খেয়ে আসতে পারে, কিন্তু নারীরা কিন্তু সচরাচর ওই যে পরিবার, ওই যে সন্তান, এমন অনেকটাই এখনো আছে যারা চার দেয়ালের মধ্যে আছে, তারা কিন্তু ভাবতে পারে না। তাদের ওই নিয়ম করে রান্না বান্না করতে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে, তাদের যে একটা চাওয়া পাওয়া যে বাইরে ঘুরবো, কিছু খাবো, সেটা কিন্তু অনেক নারী এখনো পাচ্ছে না। যেটা আমি করি প্রত্যেক বছর তাদেরকে আমি মানে যে ওদেরকে আমি বলি আচ্ছা চাচি তোমার সব থেকে দামি শাড়িটা পরে আসবা। তো তাদের বুঝেন তো তাদের কেমন ইয়েটা, চাচি আজকে খুব সুন্দর করে সাজবো, দাদি তুমি আজকে খুব সুন্দর করে সাজবো, আজকে যেন অনেক মজার মজার রান্না হবে, খাওয়াবে, কি হবে যেন আজকে কিন্তু আমাদের পিকনিক হবে। দেখো না ছেলেরা কক্সবাজার যায়, কত এনজয় করে, আমরা মনে করি এটাই না আজকে কক্সবাজার, ওনাদেরকে সুন্দরবনে নিয়ে যাই। হ্যাঁ ওনাদেরকে ভীষণ, দাদি একটা গান গাও তো, খুব মজার মজার গান গায়, ওই যে আগের যুগের যে ওই যে গীত গাওয়া যেটাকে বলে, খুব তাদের সুর নাই তাল নাই, কিন্তু কি যে মধুর, যে শুনতে যে কি ভালো লাগে আমার। এই জিনিসগুলো কেন জানি আমি খুব বেশি পছন্দ করি। এবং প্রত্যেক নারীদেরই আসলে মানে আমার মনে হয় এটা হয় যে নারীদের প্রতি, নারীদের মায়েদের প্রতি মায়েদের যে একটা ভালোবাসা, যে একটা টান, এটা আমার মনে হয় শুধু আমার দিক থেকে না, সবার জায়গা থেকে এমনই হয়, যেহেতু সবাই তো নারী কাটাই তো মানুষ, তাই না? আমি আরো জানতে চাচ্ছি আপু যে আপনার বিজনেসটা আসলে তো শুধু কি শাড়ি? না আমার লাইক হচ্ছে ব্লগ বা এমব্রয়ডারি এগুলোর উপরেই কাজ করছে? আমার শুধু শাড়ি না, এখানে আপনার আপনি যদি দেশের বাইরে যান আপনি এয়ারপোর্টে দেখতে পাবেন আমার প্রোডাক্ট, ডিউটি ফ্রি শপে আমার প্রোডাক্ট আছে। আমার বিশ্বের বিভিন্ন দেশে আমার প্রোডাক্ট যায়, যারা আসা যাওয়া করে তারা নেয়। এবং আমি খুব সুনামের সাথে আমি দীর্ঘ 16 বছর আমি ওখানে প্রোডাক্ট
দিচ্ছি। সেগুলো আমাদের কি শুধু সব শাড়ি? না, শুধু শাড়ি না, আপনার ওখানে শাড়ি, থ্রি পিস, ফতুয়া, আচ্ছা, ওয়ান পিস, টু সেগুলো কি পিস, সব হ্যান্ডমেড? সব হ্যান্ডমেড, সব আমাদের দেশীয় প্রোডাক্ট। আমি দেশীয় লাইক প্রোডাক্ট এই ব্লকের বা না, হাতের কাজের আছে, আচ্ছা, ব্লকের করে হাতের কাজ আছে। আমার সব থেকে মানে আমার সব থেকে সুনামের সাথে যেটা দেশের বাইরে যায় সেটা হচ্ছে মসলিনের পরে হাতের কাজ, আচ্ছা, একদম সুই সুতা দিয়ে যেটা হাতের কাজ, সেটা আমার কর্মীরা করে। আচ্ছা, এটা যদি সুযোগ হয় অবশ্যই আপনাকে অবশ্যই 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 দেখবো। আর বন্ধুদেরকেও হ্যাঁ 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 আপনারা দেখবেন হুম, যে আমার চন্দ্রকোনা ফ্যাশন আছে, অবশ্যই আমার মেয়ে চালায় এটা। তো এটাই আপনারা দেখতে পাবেন যে এখানে আছে। তো সবকিছু মিলিয়ে আমি যেটা বলি, আর আমার আরো একটা ইয়ে আছে, আমি নিজে নিজে একা একা যখন রান্না করি তখন দেখি যে ওই যে বললাম না, চেষ্টা শেষ নাই। আমি চিন্তা করি যে সবাই রান্না বান্না করে এত কিছু এত ইয়ে করছে, তাহলে আমি একটু চেষ্টা করি। আমি যা রান্না করতে যাই সেটাই আমি একটু ভিডিও করো, তো ব্লগ করি, রাইট তো দেখি যে অনেক সুন্দর হয়। তো ওইটা আবার ছেড়ে দিই, দেখি যে ভিউ হচ্ছে ভিউ হচ্ছে। তো এই সবকিছু মিলাই বললাম না যে আসলে চেষ্টার কোনো শেষ নাই। হ্যাঁ, আপনি যত চেষ্টা করবেন দেখবেন যে আপনার আরো শিখতে ইচ্ছা করবে। আপনি যখন একটা খুশির একটা কাজ করবেন, শিখবেন, আপনার মনে হবে যে আপনার সারা ঘরে আপনার বাসায় দেখবেন যে ভাইয়া বলবে কি শুরু করেছো, ছেলেরা বলবে কি শুরু করেছো, বাবা মা বলবে, মনে হচ্ছে সারাক্ষণ করতেই থাকি। সেলাই করতে শুরু করলে মনে হয় শেষই হচ্ছে না, সেলাই করতেই থাকি। রান্না করতে শুরু করলে রান্না করতেই থাকি। এটা হচ্ছে চেষ্টা, ইচ্ছা। হ্যাঁ, নারীদের হোক আর পুরুষদের হোক, এটা হচ্ছে ইচ্ছা, চেষ্টা, শক্তি, এই দুটোই, এবং পরিবারের সাপোর্ট। এটা অনেক বড় একটা বিষয়, তাই না? পরিবার সাপোর্ট না করলে হ্যাঁ কোনো নারী না, আমি মনে করি কোনো পুরুষও কিন্তু এগিয়ে যেতে এগিয়ে পারবে যেতে পারে না। না। পরিবারের সাপোর্ট একটা বিশাল বড় একটা। এরপরে নিজের চেষ্টাটা তো অবশ্যই থাকছে। জি। তো আপু, আপনার হচ্ছে এখন কি বর্তমানে শোরুম আছে? বর্তমানে শোরুম আছে আপনার রাপা প্লাজায়, জয়িতা, আচ্ছা, এয়ারপোর্টে আছে। তারপরে রিসেন্টলি আপনার জয়িতা রসই ঘর নামে একটা রেস্টুরেন্ট করেছি, আমরা 10 ফ্রেন্ড মিলে করেছি। এবং জয়িতা রসই ঘরটা দিয়েছি এটা শুধু বাঙালি খাবারের জন্য। আচ্ছা, যে 64টা জেলার যে বাঙালি খাবারগুলো আছে, যেমন আপনার ইচ্ছা হবে যে একটু আসলে সচরাচর আমরা বাসায় বাঙালি খাবারটা সবাই করে ইয়ে করতে পারে না, অনেক ইচ্ছা করে যে বাঙালি খাবারটা একটু খেতে যাই। তো আমার হাতের রান্না যদি মজা হয়, ভালো হয়, তাহলে তো অবশ্যই সেখানে যাবে। তো অবশ্যই আমি বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে জয়িতা রসুই ঘরে আপনারা সবাই খেতে যাবেন, এবং খুবই সুস্বাদু খাবার ওটা। আপনার শেকের ট্যাগ আদাবর 12 নম্বর রোডে আছে। এটা আপনারা অনেক রকমের খাবার পাবেন এখানে যে। আপু অ্যাড্রেসও বলে দিয়েছে, যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই হচ্ছে চলে যাবেন। কি নাম বলেছেন? জয়িতা রসুই ঘর। জয়িতা রসুই ঘরে। আমার তো ইচ্ছে করছে অনুষ্ঠান শেষ করে চলে যায় আপুর সাথে, না দেখি সেটা পরে জানাবো। আর আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা অবশ্যই আপুর রেস্টুরেন্টে অবশ্যই হচ্ছে ঘুরে আসবেন, এবং হচ্ছে খাবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাক, আমরা আরো একটা বিষয় জানতে পারলাম, তাহলে হচ্ছে আপনি কি কুকিং এর এই সাইডটা নিয়েও কাজ করছেন? আমি অনেক অনেক আমি একজন খুব ভালো রাঁধুনি যেটাকে বলে, আমি খুব ভালো, ওই যে বললাম আমি মাকে খুব মানে ফলো করতাম ভীষণ ভাবে, যে আমার মা কিভাবে রান্না করছে, আমার মা কিভাবে কাপড়টা পরছে, আমার মা কিভাবে মার্জিত ভাবে পোশাক পরছে, আমি সবসময় এটা ভীষণ ভাবে ফলো করতাম। যে আমি আমার মানে আমার আদর্শ এত বড় হওয়া, সব থেকে আমার বড় আমার মা, আমার মা, আমার মা। আমাকে যতবার আপনি জিজ্ঞাসা করবেন ততবার আমি বলবো যে আমার মা। আমার মায়ের জন্য আজকে আমি, আমার মার অনুপ্রেরণা, সাহস, শক্তি। আসলে টাকা, অনেক উদ্যোক্তা হতে গেলে অনেক টাকা লাগে না। হ্যাঁ, আমার মা ওই যে আমাকে সামান্য কিছু দিয়ে সহযোগিতা করেছিল, আমাকে সাহস দিয়েছিল, আমাকে অনুপ্রেরণা মানে জাগিয়েছিল, সবকিছু মিলিয়ে আজকে কিন্তু আমি এই জায়গাটা আসতে পেরেছি আমার মায়ের জন্য। আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি, রান্নাও আপনাদেরকে খাওয়াবো। অবশ্যই অবশ্যই আমরা রান্না খাবো। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারাও আপুকে বলেন যে আমরা সবাই খাবো রান্না। আমি খুব ভালো রান্নাও করতে জানি, এবং পরিবারকে আমি খুব পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণ ভাবে পছন্দ করি।
এটা মানে নারীদেরকে বলা হয় যে যে রাধে সে চুল বাঁধে, এটা এই কথাটা কিন্তু আজকে একদমই কিন্তু টোটালি বোঝা গেল যে এটা একদম পারফেক্ট একটা কথা। কারণ আপু নিজের বিজনেস রান করছে, সেটা ফ্যাব্রিকের উপর, আবার সে রান্না নিয়ে কাজ করছে। তো অবশ্যই সে সংসার সমাজের করছে, মানুষের জন্য কাজ মানুষের করছে। সমাজের মানুষের জন্য কাজ করছে, তার সন্তানদেরকে সে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছে, তার সংসার সে মেনটেন করছে। অবশ্যই আমরা বলবো নারীরা চাইলে সব পারে, সব কিছুই করতে পারে। বাহ। আমি একটু বলি, আমার একটা ছেলে দুইটা মেয়ে। আমার ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পেরেছে। ওর স্টুডেন্ট করেছে অনেকগুলো, আপনার 9টা আউটলেট করেছে। ওর রেস্টুরেন্টের নাম হচ্ছে সুবান ব্যক্তি রিভার, একটা গাড়ির শোরুমের সাথে জড়িত আছে আপনার বসুন্ধরায়। তো আমি মনে করি যে আমার সন্তান হিসেবে বলবো না, আসলে আমি একজন সফল মা, সত্যি আমি সফল মা যে আমি এমন সন্তান পেয়েছি যে আমার ছেলে মেয়েরা ঘর থেকে যখনই বের হয় তখন মা মা করে এইটুকু তো পাও ওদের কাছে। আসলে যে বললাম যে খুব বেশি এক্সপেকটেশন করাও অনেক কষ্টের, কিন্তু আমি যতটুকু করি না তার থেকেও বেশি পেয়েছি যে ঘরে এসে মা ঘর থেকে বের হলে মা, ওদের অনুপ্রেরণা কিন্তু আমাকে অনেক আশা মাঝে দিয়েছে। খুবই ভালো লাগলো কথাগুলো শুনে। মানি যেটা কথা বলছিলেন, আমি একটু জানতে চাচ্ছি আপনার আজকের যে সফলতা, এটা আপনার মা দেখেছেন বা এমনকি এখন বেঁচে আছেন? না, আমার মা গত বছর রোজার সময় 2018 যখন হয়েছে তখন মারা গিয়েছে। তো যখন মারা গিয়েছে ওদিনের কথাও আমার খুব মনে পড়ে। আমি খুব এলাকায় খুব মানুষকে সহযোগিতা করি, পাশে থাকি, গ্রামবাসীর পাশে থাকি খুব অল্প বয়স থেকেই। কার কি লাগবে না লাগবে খুব, আমি আমার এই বয়সে আমি নাম বলতে চাই না, আমি অনেক ছেলে মেয়েদেরকে আমি পড়াশোনা করাই এবং করিয়েছি, তারা অনেক উচ্চ অফিসারও হয়েছে, অনেক বড় জায়গায় গিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি, আমার মা মারা গিয়েছে 1 বছর, এই রোজার 1 বছরের একটু বেশি হলো। তো আমার সফলতা আমার মা দেখে যেতে পেরেছে এবং এখনো মনে করি আমার মা পাশে আছে। আমার মা যে মানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এটা কিন্তু আমি কিন্তু ভুলি না, কারণ আমার জীবনের সব কিছুই কিন্তু আমার মা আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমাকে সবসময় আমার মা আমাকে বলতো, এবং যেদিন মারা গিয়েছে ওই দিন আমাকে বলছিল ফোন করে, আমি অনেক সময় কথা বলেছিলাম তখন 11টা বাজে রাতে, মা তুমি কখনো হতাশ হবে না, তুমি কখনো মন খারাপ করবে না, তুমি সবসময় হাসি খুশি থাকবে। তো আমি এখন সেটাকে নিয়ে এখনো বেঁচে থাকি। আমার মা যে আদর্শগুলো আমাকে শিখিয়ে দিয়েছে সেটা সত্য কথা বলা, সমাজে মানুষের সাথে কিভাবে চলা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষকে না ঠকানো, কখনো ঠকানো না, কোনোদিন কোনো মানুষকে তুমি কম খাও, তুমি কম পড়ো। তো সেই জায়গা থেকে আমি এখনো প্রতিদিন প্রতিটা ঘুম থেকে উঠেই আমি আমার মাকে স্মরণ করি, ঘুমাতে যাওয়ার সময় আমি মাকে স্মরণ করি। এবং দর্শক বিন্দুদেরকে আমি বলবো যে আপনারা আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন, আমার মা অনেক ভালো একজন মানুষ ছিল। অবশ্যই আমরা জি, আমরা আসলে আপনার মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আসলে মা জিনিসটা অন্যরকম, যারা মা হারিয়েছে তারাই বুঝতে পারে আসলে মা জিনিসটা কি। আসলে আমিও কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি, আমিও বুঝি যে আসলে মা হারানোর কষ্টটা আসলে কেমন। আর মায়ের জায়গাটা আসলে প্রত্যেকটা সমাজের কাছে কোথায় সেটা আসলে আমরা এভাবে বলে প্রকাশ করতে পারবো না। তো অবশ্যই পৃথিবীর সকল মায়েদের প্রতি আমাদের সম্মান, এবং তাদের জন্যই হয়তো আজকে আমি এখানে বা আপু হয়তো এখানে আসতে পেরেছে। আমাদের সব সফলতার ঊর্ধ্বে, সব সফলতার পেছনে আমরা আমাদের মায়েদেরকে অবশ্যই অবশ্যই সামনে এগিয়ে রাখবো। অবশ্যই বাবারাও আমাদের পাশে থাকেন,
কিন্তু একটা বাবা বাহিরে কাজের পারপাসে সেইভাবে সময়টা দিতে পারে না, সেটা সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু একটা মা তার সর্বস্বটাই কিন্তু তার সন্তানের পেছনে দিয়ে দেয় যতদিন সে বেঁচে থাকে। তো অবশ্যই পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, এই দোয়াই আমরা সব সময় করি। খুব ভালো লাগলো আপু। তাহলে আপনার সাফল্য কিন্তু আপনার মা দেখে যেতে পেরেছে, নিশ্চয়ই এটা আপনার জন্য অনেক বড় একটা পাওয়া, তাই না? এটাই আমরা বুঝতে পারছি। তো আমরা আসলে গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি। তো এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে অলমোস্ট চলে এসেছি আমরা। আমরা কিন্তু নারীরা কিন্তু আরেকটা দিক থেকে ইয়ে করি, এটা কিন্তু আমি সব জায়গায় বলি যে আমি আমার মাকে নিয়ে যখন কথা আসে, আমার মা একটা কথা বলতো, মা তুমি যখন অনেক বড় জায়গায় যাবা, অনেক বড় কিছু হবা, আমার মা কিন্তু এই কথাটা বলতো যে কেমন আম্মু বলে, তো বলে যে শোনো দেখো তোমার হাজবেন্ড কি করছে সেটা বড় করে দেখতো না, তুমি যখন একটা খুব দামি গাড়ি থেকে বের হচ্ছ, অনেক সুন্দর একটা গেট আপ নিয়ে বেরিয়েছো, অনেক সুন্দর একটা শাড়ি পরেছো, কোনো একটা অফিসে গিয়ে বসেছো, সে নারী হোক পুরুষ হোক, তোমাকে আগে জিজ্ঞেস করে আপনার হাজবেন্ড কি করে। আমার হাজবেন্ড আমার মাথার মুকুট, তাকে অসম্মানিত করি না, কখনোই না। কিন্তু আমি যে গাড়ির মালিক হয়েছি, আমি যে বাড়ির মালিক হয়েছি, আমি যে প্রতিষ্ঠিত হয়েছি, আমি যে উদ্যোক্তা হয়েছি, এটা তো আমার সফলতা, আমার জায়গা থেকে আমি আজকে এই জায়গাটা আসছি, তাই না? কিন্তু দেখেন এখনো কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা রয়ে গিয়েছে, একদম আছে কিনা বলেন, একদম আপনি একমত হবেন কিনা যায় না, আমি এটা দেখেছি, কারণ আমাকে অনেক জায়গায় এটা হতে হয়। কোথাও গেলে আপনার হাজবেন্ড কি করে, আপনার হাজবেন্ড কি করে, আপনার হাজবেন্ড কি করে। আমি যে এই জায়গাটা আসছি, আমি যে এত কষ্ট করে, আমি যে এত উদ্যোক্তা তৈরি করেছি, বা এত সেলাই করছি, এত কন্ট্রাক্টরে কাজ করছি, বা এই যে রেস্টুরেন্টে কাজ করছি, রান্না বান্না করছি, সমাজের মানুষের জন্য কাজ করছি, একটা প্রতিষ্ঠান তৈরি করছি, প্রতিবন্ধী স্কুল করেছি, তো এটা তো আমি আমার জায়গাটা থেকে করেছি। তো কেন আপনারা এই জায়গাটা থেকে বের হতে পারছেন না কেন? কিন্তু এখনো কিন্তু অনেক সমাজে অনেকের কিন্তু হাজবেন্ড নাই, তারা কিন্তু তারা নিজেদের যোগ্যতায় কিন্তু এই জায়গাটা আসছে এবং সম্মানের সহিত এগিয়ে যাচ্ছে বা গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাকে কষ্ট দেওয়া হোক বা যাই হোক, বলে আপনার হাজবেন্ড কি করে, এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু আমি আমার হাজবেন্ড কি করে বা আমার হাজবেন্ডের জায়গাটা থেকে আমি এখানে আসছি কিনা সেটা তো আমি বলতে চাই না, কারণ আমি আমার নিজের যোগ্যতা এখানে আসছি এবং আমার মায়ের দোয়া এখানে আসছি, আমি সেটাই মানে বলতে চাই আসলে, যে এটা আমাকে খুব কষ্ট দেয়, আমার ব্যক্তিগতভাবে যায় না, আমাকে খুব কষ্ট দেয় যে আমি আমার নিজের জায়গাটা থেকে আমি এই জায়গাটা আসছি। কিন্তু আমাদের সমাজে এখনো মানুষ বের হইতে পারছে না, যে একটা নারী স্বাবলম্বী হতে পারে না, একটা নারী সফলতার সাথে সামনের দিকে যেতে পারে না। কে বলেছে যেতে পারে না? অবশ্যই যেতে পারবে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ তাদের সহযোগিতা আছে, কিন্তু সব জায়গায় যে নারীটা হাজবেন্ড মারা গিয়েছে, যে নারীটা হাজবেন্ড নাই, সে যে নারীটা তো অবশ্যই আপনার সফলতা দিতে যাচ্ছে। একজন নারী চাইলে আসলে নিজে সামনে এগিয়ে যেতে পারে এবং হাজবেন্ডের পরিচয় ছাড়াও কিন্তু সে নিজের পরিচয় বানাতে পারে। অবশ্যই পারে। ফেসবুক থেকে নিয়ে নিব নাকি মামা? না ফেসবুক থেকে আপনিও নিতে পারবেন তো নাকি? দেখি সকল নারী পুরুষ শ্রমিকদের সম্মান রেখে আমাদের আসলে কথাবার্তা বা এই টকশোটা সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। তো আসলে কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও বলবো যে আজকে যেহেতু শ্রমিক দিবস, এই দুইটা ভিডিওর উপরে কালার 21 সংবাদ বসাতে হবে, তাই তো? এই দুটো জিনিস নিয়ে ছোট্ট করে দর্শকদের একই জিনিস মানে মিলাইতে হবে, আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ও আচ্ছা, দুইটা মার্চ করে দেন হচ্ছে লোগো বসাইতে হবে। আমাদের যারা শ্রমিক কাজ করেন, বিশেষ করে যারা শ্রমিকদের নিয়ে কাজ করেন, অবশ্যই শ্রমিকদের ন্যায্য পাওনা যেটা, আচ্ছা ঠিক আছে, ন্যায্য অধিকার যেটা, ওকে, সেটা দেওয়া উচিত। আমি মনে করি তাদের ন্যায্য সম্মান যেটা, সেটা করা উচিত। আচ্ছা টাইটেলটা আমি যেটা নারীর সফলতা যেটাকে বলে, নারীর সফলতা নিয়ে যে প্রোগ্রামটা আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের স্টুডিওতে আমাকে ডেকেছেন, সরি আমি আবেগে দিয়ে ফেলেছি, কারণ আমি
আমি মনে হয় প্রতিদিনই আমি কয়েকবারই আমার মাকে উদ্দেশ্য করে আমি চোখের পানি ফেলি প্রতিটা যে সময়। তো আমি প্রত্যেককে বলবো যে নারীর সফলতার পিছনে কিন্তু মাই হচ্ছে আচ্ছা মূল মামা, ঠিক কারিগর। আছে, ঠিক আছে। আপনারা যত নারী আছেন না কেন, নারী উদ্যোক্তা, নারী সফলতা, যাদের মা জীবিত আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন মার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। সে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, উদ্যোক্তা উদ্যোক্তা, হ্যাঁ, সে অবশ্যই আপনারা মাকে সেই জায়গাটা দেখবেন, মায়ের সাথে পরামর্শ করবেন। আমার ছেলে এখনো পর্যন্ত কিছু করতে গেলে সে কিন্তু, আমি বলবো উদ্যোক্তাই, সে আমার সাথে পরামর্শ না করে এখনো পর্যন্ত কিছু করেন না। তো আমি যেটা বলবো, সফলতা নারীদের যেটা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, পিছিয়ে থাকবেন না। পিছিয়ে পড়ে যাওয়া মানে, পিছিয়ে থাকা মানে আপনি আর সামনের দিকে যেতে পারলেন না। আপনি একবার না পারলে 10 বার চেষ্টা করেন, হেরে যাওয়া যাবে না। আপনি 10 বার চেষ্টা করেন। আপনি একটা খাবার খারাপ হয়েছে, সেই খাবারটা আপনি বারবার ট্রাই করেন, দেখবেন যে একদিন না একদিন আপনার সেই খাবারটা সুন্দর হবে। আপনার সেলাইটা একদিন খারাপ হয়েছে, পরের দিন ভালো হবে। আপনি সেবা করছেন, একদিন হয়তো বা সেবাটা আপনার সুন্দরভাবে হবে না, লোকজন বলবে যে আজকে, হয়তো পরের দিন আপনার সেবাটা ভালো হচ্ছে। তাই আমি বলবো যে আপনারা কারোর কথা শুনে, আপনারা নারীরা, আমরা হয়তো কষ্ট পাই যে আমাদেরকে এটা বলেছে, ওইটা বলেছে, না এটা করতে যাবো না, ওইটা করবো না, বাইরে বের হলে তো এটা বলে ওইটা বলে। তা আমি মনে করি যে মানুষ পিছনে কথা বলবে, কিন্তু আপনি আপনার জায়গাটা থেকে সেইভাবে চলবেন, সেইভাবে কাজ করবেন, সম্মানের সাথে কাজ করবেন, সম্মানের সাথে কথা বলবেন, মানে সততার সাথে, নিষ্ঠার সাথে আপনি কাজ করবেন। দেখবেন যে আপনার কিন্তু যদি সততা থাকে, মানে সবকিছু মিলায় মার্জিত ভাবে আপনি চলতে পারেন, কাজ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই একজন নারীর হিসাবে সফলতার সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, আমি মনে করি। তো দর্শক, যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে যেহেতু শ্রমিক দিবস, সকল নারী পুরুষ শ্রমিকদের প্রতি সম্মান রেখে আমি বলছি যে তাদের সম্মান যেন তারা সব সময় সব সেক্টরেই যেন পায়। আমাদের অনুষ্ঠান যেহেতু নারীর সাফল্য নিয়ে আমরা সব সময় কথা বলি, একজন গেস্টকে আনি, অবশ্যই আমরা চাইবো সমাজের প্রত্যেকটা নারী সামনের দিকে এগিয়ে যাক, প্রত্যেকটা সেক্টরে তাদেরকে সম্মান করা হোক। অবশ্যই নারীরাও পারে সবকিছু করতে। তো বিথি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এটা 21সংবাদ.com আমাকে ইনভাইট করে এখানে এনেছে কিছু বলার জন্য, নারীদের নিয়ে। আমি 21সংবাদ.com এর যিনি মালিক আছেন, তাকেও আমি অনেক অনেক বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে এভাবে যেন নারীদেরকে এনে সামনের দিকে নিয়ে যায়, এবং নারীরা কিছু বলতে পারলে আরো নারী উৎসাহিত হয়ে কিছু করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমাদের অনুষ্ঠান কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট অনুষ্ঠানে কোনো আরেকজন সফল নারী উদ্যোক্তা নিয়ে আমি ইমি খন্দকার আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।